নমস্কার, আমরা চলে এসেছি আরও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেল ও আমাদের ত্রিপুরা নলেজ সিটির পেজে। তো আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বিমান ধর স্যার। উনি একাধারে রয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং আমাদের রিপোর্টার ও রাইটার। তো উনাকে জানাই আমার বিনম্র প্রণাম এবং আমাদের পজিটিভ বার্তায় অনেক অনেক স্বাগত স্যার আপনাকে, এবং আমাদের পজিটিভ বার্তার সকল সদস্যদের তরফ থেকে জানাই আপনাকে শ্রদ্ধা, ভক্তি এবং আন্তরিক ভালোবাসা। তো স্যার, প্রথমেই জেনে নেব স্যার, আমাদের এই পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? যেগুলো সুন্দর জায়গায় তো ভালো, যে সাজানো গোছানো খুব সুন্দর, ভালোই লাগে। আর পজিটিভ বার্তা ইটসেলফ একটা নতুন অ্যাসার্টিভ কথা, যেটা সমাজের জন্য বার্তাটা পজিটিভই হওয়া দরকার, নট নেগেটিভ। আর যে পজিটিভ বার্তা এই কথাটার মধ্যে একটা অর্নামেন্ট আছে, ফোর্স আছে, সঙ্গে সৌন্দর্য আছে। ঘরের ভেতরের যে সৌন্দর্য, পজিটিভের যে ইমপ্লিকেশান এবং তার যে অভিব্যক্তি, সবটা মিলে সবটাই তো সুন্দর। ঠিক স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। তো স্যার, আপনি তো একজন শিক্ষক, তো আপনার কাছ থেকে জেনে নেব যে আমাদের ছেলে মেয়েদের কিভাবে আমরা বর্তমান যুগে গড়ে তুলব, যদি একটু বলেন আমাদেরকে। স্কুল হলো একটা প্রতিষ্ঠান যেখানে একটা মেথডিক্যাল পড়াশোনা করানো হয় ছেলে মেয়েদেরকে, মোটিভেট করা, তার জ্ঞান পিপাসাটা বাড়ানো। কিন্তু শুধু বই পড়া আর জ্ঞান সংগ্রহ করাটা তো শেষ কথা না। দায়িত্বটা আমরা গড়ে তুলি ছাত্রদেরকে বা শিশুদেরকে ভবিষ্যৎ নাগরিক হিসেবে। সেই দিক থেকে কিন্তু আমাদের মনে রাখতে হবে, স্কুলে একটা বাচ্চা সময় কাটায় 5 থেকে 5.5 ঘন্টা দিনে। শনি রবি ছুটি আছে এখন অনেক স্কুলেই, 5 days উইক। হ্যাঁ স্যার। তাহলে বাকি সময়টা কোথায় থাকে? সে বাড়িতে থাকে, সমাজে থাকে। তাইলে পরে যে স্কুল তাকে একটা মেথড এবং ডিসিপ্লিন শেখায়, তার জ্ঞান পিপাসাটাকে উন্মুক্ত করে। কিন্তু সারা দিনের 9-19 ঘন্টা সে বাড়িতে কাটায়, সমাজে কাটায়। কাজে এই দায়িত্বটা শুধু শিক্ষকদের নিলে চলে না। শুধু শিক্ষকদের উপর ছাড়লেও একটা পরিপূর্ণ মানুষ হয় না। এখানে সমাজের এবং পরিবারের, মুখ্যত পরিবার, তারপর আসে সমাজ, এই তিনের অ্যাসিমিলেশনে একটা প্রকৃত মানুষ তৈরি হতে পারে, মোটিভেশন তৈরি হতে পারে। মোটিভেশন টুয়ার্ডস সোসাইটি, সমাজের দিকে তার আগ্রহী করে তোলা। আসল কথা হলো যে সমাজের একজন সে, এবং সমাজটা গড়তে হয় মানুষ গড়ে। তার নেগেটিভ পজিটিভ দিক থাকে, যে সমাজটাকে পজিটিভ করে গড়ে তোলা। এই শিক্ষাটা একটা অংশ স্কুল দেয়, তাকে ডিসিপ্লিন করে, জ্ঞান পিপাসা বৃদ্ধি করে, আগ্রহী করে। আর তার ইমপ্লিকেশানটা তার বাড়িতে ম্যানার্সটাকে নিয়ে আবার স্কুলের সঙ্গে তার একটা সহযোগিতা মিলে একটা নূতন পরিবেশ তৈরি হয়, একটা পরিবেশ তৈরি হয় একটা আলাদা। তারপরে আসে সমাজে, সমাজে তার ইমপ্লিকেশান হয়। তাহলে সমাজের দায়িত্ব থাকে বাচ্চাটাকে মানুষ করা, একটা পজিটিভ কিছু করা। পরিবারের দায়িত্ব থাকে ছেলেটাকে সহবত শেখানো। আর স্কুল এটা একটা আলাদা পার্ট। 3টা ভূমিকা 3 জায়গায়, এবং 3 জনেরই সমান গুরুত্ব বলবো না, গুরুত্বের তারতম্য আছে। তারতম্যের মধ্যেও 3টা কেন্দ্র, এই 3টা কেন্দ্রের অ্যাসিমিলেশনেই শুধু একটা মানুষ পারফেক্ট হতে পারে। ঠিক স্যার, ধন্যবাদ স্যার আপনার কাছে এই মূল্যবান তথ্যটা পাওয়ার জন্য। তো স্যার, এরপরে আপনার কাছে আবারও চলে যাব যে কোনো শ্রেণীকক্ষের মধ্যে যদি কখনো কোনো ছেলে বা মেয়ে বলুন পড়াশোনায় অমনোযোগী হয়ে ওঠে বা ক্লাসের মধ্যে মনোযোগ দিতে পারছে না, তখন সেইখানে কি কর্তব্য? এখানে ব্যাপারটা এরকম হয় যে কিছু ছেলে আছে নিজেরাই মনোযোগী, ক্লাসে মাস্টারমশাই যেটা পড়ান এটার দিকে সে গভীর মনোযোগে সে শুনে ধ্যান দেয়। এবং তার ক্ষেত্রে কি হয়, তার এই ক্লাসের মনোযোগিতাটা তাকে বাড়িতেও মোটিভেট করে লেখাপড়াটা করার জন্য, পড়ার দিক থেকে পারফেকশনটা অর্জন করার জন্য। আবার অমনোযোগী ছাত্র আছে। এখানে ব্যাপারটা কি হয়, ওই কিছুদিন আগে আমি একটা টিভি চ্যানেলে
একজন বয়স্ক ভদ্রলোক অধ্যাপক একটা সুন্দর কথা শুনেছিলাম ওনার, যে আমি ইউনিভার্সিটিতে এসে প্রথম ইকোনমিক্স নিয়ে পড়ব, এই একটা আমার খুব শখ ছিল এবং আমি ডিটারমিন ছিলাম যে আমি ইকোনমিক্স নিয়ে পড়ব। তার কারণ ছিল ইতিহাসের যে অধ্যাপক ছিলেন এক বা একাধিক, ওনার যে পঠন পাঠন, উনি যেভাবে ছাত্রদেরকে মোটিভেট করেছেন, করতে পারতেন, যেভাবে অর্থনীতিটাকে প্রাঞ্জল করে ছাত্রদের সামনে তুলে ধরতে পারতেন, আমরা মুগ্ধ, আমি ডিসাইপল হয়ে গেছিলাম যে আমি ঠিকই করেছি, আমি আর অন্য সাবজেক্ট পড়বো না, আমি ইকোনমিক্সই পড়ব। কিন্তু আনফর্চুনেটলি মাস তিনেক পরে ওই মাস্টারমশাই বদলি হয়ে গেলেন। তো ওনাকে রিপ্লেস করেন আরেকজন মাস্টারমশাই, অর্থনীতির শিক্ষক। তার কাছে প্রথম দিন থেকে আমার একটা বিরক্তি আসলো। হি ক্যান নট এক্সপ্লেইন দি থিং, হি ক্যান নট মোটিভেট দি স্টুডেন্টস। হ্যাঁ, আমি অমনোযোগী হয়ে পড়লাম এবং আফটার এ ফিউ মান্থস আমি ডিসিশান নিলাম যে ইকোনমিক্স আমি আর পড়ব না। তো ওই যে মনোযোগিতার যে কথাটা, সেই মনোযোগিতাটা নির্ভর করে মোস্টলি টিচারদের উপর, হাউ হি ক্যান অ্যাট্রাক্ট দি বয়, ছাত্রটাকে কীভাবে উনি করাবেন। তাহলে ক্লাসরুম টিচিংয়ের মূল্যটা সেখানেই। মানে অল টিচার নট গুড, অল টিচার নট ব্যাড, কিন্তু ব্যাড গুড এই কথাটা কিন্তু আছে এখানে। ব্যাড গুড মানে অন্য অর্থে নয়, অর্থাৎ যিনি পড়াটাকে এত সুন্দরভাবে প্রেজেন্টেশনটা করতে পারেন এবং এত ইনপুট ছেলেদেরকে দিতে পারেন যে ছেলেরা কান খাড়া করে ওনার কথাটা শুনে নিজে সমৃদ্ধ হতে যায়। এইখানে যদি মাস্টারমশাইদের ল্যাক থাকে, মানে ঘাটতি থাকে, তাহলে পরে ছাত্ররা অমনোযোগী হবে, এটা একটা কারণ। কাজে পুরোটা ছাত্রদের তাও নয়, আবার কিছু আছে জেনেটিক্যালি দে আর ডেলিংকুইট বয়, এদেরকে ট্যাম করা খুব মুশকিল। তো তারও মেথড আছে। এটা আবার শুরু করতে হবে একদম প্রি প্রাইমারি থেকে। হ্যাঁ, ওইটার মানে ওইটা গবেষণা আছে, তার ফলিত মানে প্রচেষ্টাও আছে, এবং ডেলিংকুইটরা যে আবার শান্ত হয়ে ভালো হয়ে অনেক মেধার পরিচয় দেয় সেই ইয়েতেও আছে। কাজে শিক্ষকটা নির্ভর করে জিনিসটা মানে মোস্টলি শিক্ষকদের উপর। আর এখানে একটা সহযোগিতা থাকতে হবে প্যারেন্টসদের, মা বাবা, ভাই বোন বাড়িতে যে পরিবেশটা, এটা মা বাবাই তৈরি করেন। হ্যাঁ, এটা যদি সময় থাকে আপনার আমি বলি, একবার আমার স্কুলে, রমেশ স্কুলে, উদয়পুরে যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে তাদের প্রধানদেরকে নিয়ে একটা বক্তৃতামালার আয়োজন হলো। সাবজেক্টটা সবাই জানে, এখনও এটা নিয়েই আলোচনা হয় যে ছাত্ররা বিপদগামী হচ্ছে, ছেলেরা, তাদেরকে কিভাবে মানুষ করা। ওখানে বড় বড় সাধু সন্তরা বক্তৃতা দিলেন। আমাকে বলতে বলা হলো, কারণ আমাকে বলতে বলা হলো অন্য কারণে নয়, আমি যে খুব জ্ঞানী মানুষ নট দ্যাট, আমাকে বুঝতে পেরেছি আমি খবরে কাগজ করতাম, আমি আকাশবাণী করতাম, কাজে খবর করার জন্য আমাকে একটু বাড়তি তোষণ হলো। তা আমি বললাম যে আমার অত কথা কিছু নেই, সব কথা যা বলেছেন সমস্ত চমৎকার কথা বলেছেন, দি বেস্ট ডেলিভারেশন, সবাই মিলে যা করেছেন, কিন্তু আমার একটাই কথা, সেটা হলো আপনাদের এই বক্তৃতাগুলো ছাত্রদের জন্য পরে বললেও হতো, দরকার ছিল গার্জিয়ানদেরকে নিয়ে আপনাদের তাদের জন্য ক্লাসটা করা। কারণ যে বাবা তার ড্রয়িং রুমে বসে ঘুষ খায় নেগোশিয়েট করে, হ্যাঁ, যে বাবাটা অন্য দুষ্কর্ম করে বাড়িতে ছেলেটা দেখে, আর ছেলেটা যখন একটু দুষ্ট হয় তখন তাকে বাবা মা আবার জ্ঞান দিতে চায় সেই বাবাটাই, তো সেই বাবাটাকে গ্রাহ্য করবে কেন? হ্যাঁ, একটা যে মানে ইমরাল একটা ফাদার, সে একটা মরাল ছেলে তৈরি করবে, এটা হয় না।
হয় না। কাজে শিক্ষাটা মা বাবার জন্য আপনি ড্রয়িং রুমটাকে শুদ্ধ করুন, আমি এইটুকুই কথা শুধু বলি। খুব সুন্দর কথা স্যার। তো ধন্যবাদ স্যারকে, সত্যি আপনার কথার মধ্যে দিয়ে অনেক কিছু আমরা শিখতে পারছি, জানতে পারছি। তো স্যার, এরপরে আপনার কাছ থেকে জেনে নেব যে আপনার জীবনে এরকমই একটা কোনো যদি স্মরণীয় ঘটনা আমাদের মধ্যে তুলে ধরেন। আমার জীবন খুব সিম্পল, এমন কোনো স্মরণীয় ঘটনা আমার নাই। স্মরণীয় ঘটনা বলতে আমার কিছু নাই। স্যার, এই যে শিক্ষকতা লাইফে যে আপনি একটা স্মরণীয় ঘটনা মানে ছিল যে যদি আমাদের সামনে তুলে ধরেন। শিক্ষকতা আসাটাই আমার স্মরণীয় কথা, কারণ আমি আমার মা বাবার একমাত্র ছেলে ছিলাম। আমার বাবা ছোটোবেলায় মারা যায়। আমার গ্র্যাজুয়েশনের পরে আমার একটা চাকরি হলো কলকাতা ত্রিপুরা ভবনে, তখন গড়িয়াহাটি অফিসটা, এখনকার জায়গাগুলিতে নয়। তা আমার মা গিয়ে বললো আমার হেডমাস্টার মশাইকে, আমার বেসরকারি স্কুল রমেশ হায়ার সেকেন্ডারি, ধীরেন দত্ত হেডমাস্টার মশাই সেক্রেটারি স্কুলের, ওনাকে বললো যে ধীরেন একটা কাজ করুন, আমার একটা ছেলে, ও তো চলে যাবে বাইরে, আমি কি করে থাকবো, ওকে একটা চাকরি দিয়ে দিন। তুমি বললেন না, ওকে এখন চাকরি দেওয়া যাবে না তাকে, কারণ আমি ছোটোখাটো মানুষ। তো বললো যে আমার স্কুলে এমন সব ছেলেরা আছে যা তার বয়সের সমান, কাজে ও তাদেরকে নিয়ন্ত্রণ করতে, কন্ট্রোল করতে পারবে না, একটু বড় হোক। আমি চলে গেলাম কলকাতাতেই। ওই অবস্থাতে মাও মারা গেলেন। তারপরে ওই মাস্টারমশাই আমাকে একদিন চিঠি লিখলেন, তোমার চাকরি রেখে দিয়েছি। আমার চাকরি ইন্টারভিউ দিয়ে হয়নি রমেশ স্কুলে, এটা আমার মা বলে গিয়েছিল। আমি হেডমাস্টারমশাইয়ের কথা ছিল আমি মানে পড়াশোনার মানে পড়াতে পারবো সেই সাবলকত্ব অর্জন করলে আমাকে দেবে। তো উনি 4 বছর আগের কথাটা 4 বছর পরে রক্ষা করেছেন। আমি তখন একাই থাকি। আই ওয়াজ ডিসাইডেড টু সেটেল ইন ক্যালকাটা। একদিন একটা চিঠি পেলাম, একটা পোস্ট কার্ডে 5 লাইনের চিঠি। আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সুশীল মুখার্জি লিখলেন যে তোমার চাকরি হয়ে গেছে, তুমি চলে আসো। আমার যে অফিসার ছিল ওনার কাছে রেজিগনেশন দিলাম। উনি বললেন তো 1 মাসের নোটিশ দিতে হবে, তুমি রেজিগনেশনটা নিয়ে যাও, সরকারি চাকরি ছাড়বে না। আমি বললাম যে উপকার যখন করবেনই স্যার, আমাকে আরও আগে যদি রেজিগনেশনটা অ্যাকসেপ্ট হয় সেই ব্যবস্থা করুন। উনি সাউথ ইন্ডিয়ান ছিলেন, হি ওয়াজ কাইন্ড এনাফ টু মি, এবং হি কনসিডার মি অ্যাজ এ সন, হি ওয়াজ সনলেস উইদাউট ইস্যু। উনি আমাকে ঠিক 13 দিনের দিনে আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট হলো, ব্যবস্থা করে দিয়েছিলেন উনি। ওই যে এসে স্কুলে জয়েন করলাম আমি, এটাই বলতে পারি আমি স্কুলে জয়েন মানে শিক্ষকতা জয়েন করাটাই আমার শুরু হয়ে যাবে। সত্যি ঠিক, ধন্যবাদ স্যারকে। স্যার যে কলকাতা থেকে আবারও এসছেন আগরতলাতে, এবং আগরতলার রমেশ স্কুলে যে উনি শিক্ষকতা করেছিলেন, উদয়পুরে রমেশ স্কুলে শিক্ষকতা করেছেন, এটাই স্যারের জীবনের একটা বড় স্মরণীয় ঘটনা। স্যারের কাছ থেকে শুনে নিলাম। তো স্যারের কাছ থেকে এরপরে জেনে নেব যে আপনি তো বর্তমানে তো সমাজসেবাও করেন। না, সমাজসেবা তো মানে আমি ভেরি রিল্যাক্টেড ম্যান। তো সাংবাদিকতাও আছেন, আপনি সাংবাদিকতা করেন। তো এই জার্নিটা একটু শুনে নেবো আপনার কাছ থেকে। সাংবাদিকও আমার মানে শখ করে আমি সাংবাদিক হইনি, বা আমার ইচ্ছা করে আমি সাংবাদিক হইনি। অ্যাকচুয়ালি আমার যে অ্যাসোসিয়েশনটা ছিল, অ্যাসোসিয়েশনটা দে মেড মি এ জার্নালিস্ট। কীরকম? আমার সহপাঠী ছিল সত্যব্রত চক্রবর্তী, ভূপেন দত্ত ভৌমিক, এরা ছিল আমার সহপাঠী। আমি কমার্সে পড়তাম, সত্য চক্রবর্তী ছিল আর্টসে, ভূপেন ছিল আর্টসেরই ইকোনমিক্স অনার্সে ছিল। সত্যর একটা কাজ ছিল, স্কুলে আমরা কলেজে পড়ার সময়তেই সমাচার পত্রিকা অফিসে উনি একটু পার্ট টাইম করতেন। তো ওর আড্ডাটা ছিল আমাদের এখানে এই মোটর স্ট্যান্ডে। তো একদিন আমাকে পূজার মরশুম তখন, তো পৃষ্ঠার খালি পড়ে থাকছে, লেখা চাই, আরও লেখা চাই। তাহলে লিখে দিন কিছু। আমি কী লিখবো? যা খুশি, পূজার বাজার। তো পূজার বাজার নিয়ে গেলাম। ওইটাও মানে সাংবাদিকতার হাতে খড়ি বলা যায়, যদি এটাই বিগিনিং হয়। তারপর তো আমি নাই চলে গেলাম কলকাতা চলে গেলাম। আমার 1 বছর আগে ভূপেন চলে গেলো কলকাতায়, জার্নালিজম ভর্তি হলো। ও যখন একটা পত্রিকায় কলকাতা অফিস চাকরি, লোকসেবক, ও যখন চাকরি করে সেখানে, আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি।
তো ভূপেন আমার 1 বছর আগে চলে এসেছে ত্রিপুরাতে, এসে গণ অভিযান থেকে দৈনিক সংবাদ। আমি ফিরে এসেছি পড়াশোনা শেষ করে, আর ওই আমার হয়ে গেল, মাস্টারমশাই চাকরি দিয়ে দিল। আমি চাকরি করতাম আমার নাইট ইউনিভার্সিটিতে আমার ক্লাসটা ছিল নাইটে, একমাত্র তখন নাইটে ক্লাস হতো জার্নালিজম, নাইটে ক্লাস হতো কমার্স, মানে বাণিজ্য বিভাগটা। তো আমার মাস্টারমশাই নিয়ে আসলো আমার এখানে। তখন ভূপেন তার গ্রোথ পিরিয়ড, এবং ত্রিপুরার সাংবাদিক জীবনে একটা আধুনিক জীবনের উত্থান সাংবাদিকতার। ভূপেন আমার একটা কাজ করো, তুমি উদয়পুরে আছো, এন্টায়ার সাউথ তুমি দেখবে। তা আমি সাংবাদিক হয়ে গেলাম। আমার কোনো প্রথাগত বা সাংবাদিকতার কোনো ডিগ্রি ফিগ্রি কিছু নেই, মনে হয় এটা প্রয়োজনও হয় না, এটা বাড়তি কিছু, তো ভূপেনকে দেখলে মনে হয় এটার প্রয়োজন আছে, কারণ ত্রিপুরার সাংবাদিকতার যে আধুনিকতাটা, হ্যাঁ, এবং কমিটমেন্ট টু দি পিপুল, কমিটমেন্ট নট টু দি গভর্নমেন্ট, এই যে ডিপারচারটা ত্রিপুরার সাংবাদিক জগতের ক্ষেত্রে, এটা ভূপেন এনে দিয়েছিল। তা আমাদের মেন্টাল যে মেকআপ, ওই মেজাজেই আমরা বড় হয়েছি। ধন্যবাদ স্যারকে। স্যার, এরপরে জানবো যে আপনি তো এর সঙ্গে লেখালেখিও করছেন, এখন তো খুব ভালো লেখালেখি করেন, তো এই জার্নিটা কিভাবে এলেন এখানে, এই জার্নিটা একটু ওই যদি হয় লেখালেখিটা দুটো, আমার একজন বন্ধু আছে এখন কুমুদ সাহা, এখন আমার দৃষ্টিতে আর কি এত বড় পণ্ডিত লোক নট অ্যালাইভ অ্যাট দিস মোমেন্ট আগরতলাতে নেই, সম্ভবত ত্রিপুরাতেও নেই। হি ইজ মাস্টার ইন অল সাবজেক্টস, কিন্তু ওনাকে কেউ নামও জানে না, হয়তো তুমিও আমার কাছে নামটা শুনলে প্রথম। একটু এখনই আড্ডা মারতে যাবো, ওনারও বয়স ঠিক আমার সমান, 42-তে জন্ম, ওনারও 42-তে জন্ম। এই লেখালেখিটা কুমুদ হোক আমরা বলি, লেখেন না কেন, এখনও ওনারও 83 বছর বয়স, যে আর বাকি আগের জীবনে যখন হয়নি এখনও আর হবে না। অনেক পিড়াপিড়ি করলে একদিন বললেন যে দেখুন লেখাটা সবার হয় না, জ্ঞান অর্জন করা, উইজডম, এটা বহিঃপ্রকাশ, তার একটা মোটিভেশন লাগে নিজের। আমি শুধু সারা জীবন অর্জন করেছি, আমি ডিসচার্জ করে নিয়ে কিছু, এখন আর আমি পারবো না। হ্যাঁ, লেখাটা একটা অভ্যাস। তো ওই পত্রিকায় কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়, একটা বাংলা কথা আছে, মানে আমাদের সমাজে প্রচলিত কথা আছে। তা আমার জীবনেও যদি সাংবাদিকতা হয়, লেখালেখি হয়, এটা কচু গাছ কাটতে কাটতেই হয়েছে। ধন্যবাদ স্যারকে। স্যারের কাছ থেকে এরপরে জেনে নেব যে বর্তমান যুগে সব থেকে বড় সমস্যা কোনটি বা কি, এগুলো যদি একটু বলেন আমাদেরকে। সমস্যা তো একটা না, আর সমাজ জীবনটা এক কেন্দ্রিকও না, সমস্যা বহু কেন্দ্রিক। প্রতিটা কেন্দ্রেই তার সংকট, তার সংকট দূর করতে হলে অ্যাকচুয়ালি সংকটটা তৈরি করে মানুষ, সংকট মুক্ত করে মানুষ। ওই যে প্রথম কথাটা, এর সঙ্গে যে মানুষ শব্দটা আমি ব্যবহার করলাম, যদি মানুষটা তৈরি হয়, ওই যে শিক্ষা প্রতিষ্ঠান, তার গৃহ, তার সমাজ, এই তিনের একটা মানে গুড অ্যাসিমিলেশন যদি ঘটানো যায় একটা মানুষের মধ্যে, তখন একটা রেসপন্সিবল লোক হয় সমাজে। এরকম লক্ষ কোটি কোটি ছাত্র আছে স্কুলটার যদি কথা আমরা ধরি, এটা তাদের পরিবার আছে, সমাজ আছে, সবাই মিলে যদি আমরা মানুষটাকে তৈরি করে দিতে পারি, লক্ষ কোটি মানুষ আমরা তৈরি করতে পারি। শিক্ষাটার মধ্যে কি হয়, সংকটের সাক্ষাৎটা আমরা পাই এবং তার থেকে ওভারকাম করতে পারি কীভাবে, সেই জিনিসটা আমাদের বুদ্ধিটা এবং মোটিভেশনটা করিয়ে দেয়। তাহলে সংকট মোচনের জন্য প্রতিটা ক্ষেত্রে যে সংকট, আমার শিক্ষার সংকট, আবার ব্যবহারিক জীবনে দৈনন্দিন জীবনে প্রচুর রকমের সংকট, রাজনৈতিক সংকট, আর্থিক সংকট, হ্যাঁ, মনুষ্যত্বের সংকট, নানা কিছু সংকট। তো প্রতিটা স্তরে মানুষ তো আর একমুখী না,
আমার মেধা তোমার মেধা এক না কিন্তু। ইউ মে বি সুপিরিয়ার দ্যান মি, হ্যাঁ, ইন সাম আসপেক্ট, এবং ইন সাম আদার আসপেক্ট আই মে বি সুপিরিয়ার টু ইউ। হ্যাঁ, তাহলে আমি একটা আমার একটা মোটিভেশন এবং ভালো অনুভূতি নিয়ে আমি কাজ করি, ওইখানে যে সংকট, সেই সংকটটা আমি মোচনের আমার দায়িত্বটা আসে। ঠিক ঠিক তোমারও কিছু দায়িত্ব আছে, পরিবারের সমস্যা, বিবাহিত তুমি, তোমার ঘরের সমস্যাও আছে অনেক, এগুলো তো সামাল দিতে হয়। এটাকে অ্যাম্প্লিফাই করে সমাজে ছড়িয়ে দাও। এই সমাজগুলো সমাজে আছে, তাহলে এই সংকটটা বহুমুখী হয়। তো সংকটটা দূর সংকট বহুমুখী, রাজনৈতিক সংকট। এখন ভালো লোক ভালো প্রোডাকশান দিতে পারে। এখন আমরা কি বলি যে অল ইভিলস আর পলিটিশিয়ানস বলি কিন্তু আমরা। এবং রুসুর একটা কথা আছে, ফরাসি দার্শনিক, যে এভরিথিং ইজ গুড ইন দি হ্যান্ডস অফ দি অথর অফ নেচার, এভরিথিং ডিজেনারেট ইন দি হ্যান্ডস অফ ম্যান। তাহলে নেচার ঠিক আছে, আমরা যদি নেচার এবং তার চরিত্র এবং এটাকে যদি আমরা অনুসরণ করতে পারি, আপকিপিং, যদি নেচারটাকে যদি আমরা আপকিপ করতে পারি, তাহলে আমরা সমাজটাকে আপকিপ করতে পারবো। কারণ সমাজটাও ওই জায়গার থেকে কিন্তু তার অরিজিনেট করেছে, প্রকৃতি অরিজিনেট করে দিয়েছে। হ্যাঁ, উই আর প্রোডাক্ট অফ নেচার। হ্যাঁ, এই আর কি। স্যার ধন্যবাদ স্যার। আবারও তো স্যারের কাছ থেকে আবারও জেনে নেব যে এই যে বর্তমানে যে সাংবাদিকতা যে চলছে বা যারা করছে, আমরা প্রত্যেকেই সাংবাদিক, কারণ কিছু না কিছু জানার আগ্রহ যাদের মধ্যে থাকে সে তারাই সাংবাদিক হয়ে উঠতে পারে, এবং যারা প্রখরভাবে এটাকে নিয়ে কাজ করছে তারাই প্রকৃত সাংবাদিক হয়ে উঠতে পারে সমাজে। তো স্যার এরপরে জেনে নেব যে এই সাংবাদিকতা জীবনে কি কি পরিবর্তন আনা প্রয়োজন আপনি মনে করেন? মানে দেখো, সাংবাদিকতার জগতে দুইটা কথা প্রচলিত আছে, ফ্রি জার্নালিস্ট, ফ্রিল্যান্সার। তো ফ্রিল্যান্সার মানে আমরা এখন বুঝি যে তার মুক্ত মনের প্রকাশ যে ঘটায় তাকে আমরা বলতে পারি। আর একটা হচ্ছে রেজিমেন্টেশন, সংবাদপত্রের মালিক, চ্যানেলের মালিক, ওরা ঠিক করবে যে তোমার সাংবাদিকতাটা, তোমার দায়িত্বটা তুমি কোথায় কতটুকু তুমি ডিসচার্জ করতে পারবে। ওই দিন একটা চ্যানেলে সুমন চট্টোপাধ্যায়, হি ওয়াজ ভেরি প্রমিনেন্ট অ্যান্ড ওয়ান্স, আনন্দবাজারে ছিলেন, এবিপি আনন্দের ওনার হাত দিয়ে প্রথম তৈরি হয়। তারপর টাইমস অফ ইন্ডিয়ার যে বাংলা ভার্সানটা কলকাতায় হলো, তার প্রথম এডিটর তিনি, এরকম। এবং সারা পৃথিবী ঘোরার তার অভিজ্ঞতা আছে। উনি একটা অনেক কথার মধ্যে একটা কথা বলেছিলেন, এটা তুমিও জেনে রেখো, যে অ্যাকচুয়ালি মানে ম্যান ইজ বর্ন ফ্রি, কিন্তু আফটার বর্ন ম্যান ইজ চেঞ্জ, শৃঙ্খলে আবদ্ধ হয় মানুষ। তিনি বলেছেন যে আজকে আর মানে সংবাদপত্রের জন্য সংবাদপত্রের যে বিভাগটা, এডিটোরিয়াল যে ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্টের কোনো ভূমিকা নাই, সাংবাদিকের কোনো ভূমিকা নাই, সম্পাদকেরও কোনো ভূমিকা নাই। ভূমিকা কার? বিজ্ঞাপন দপ্তরের। ইনস্টিটিউশন ইজ রানিং ফর মানি অ্যান্ড রানিং আফটার মানি। এবং টাকা আসার জন্য নিউজ যতটুকু কার্টেল করা, যতটুকু এমপ্লিফাই করা, যতটুকু উপেক্ষা করা, যতটুকু মনোযোগ দেওয়া, ইউ উইল বি ইনস্ট্রাক্টেড ফ্রম দ্যাট পয়েন্ট। ইউ আর টু সাকাম টু দ্যাট ভিউজ, নট অফ ইউজ। স্যার ধন্যবাদ স্যার আপনাকে। স্যার এরপরে আপনার কাছ থেকে আরও একটি মানে কথা জেনে নেব যে আপনি তো সাংবাদিকতা করেন, লেখালেখি করেন, তো এই সময়টা কোথা থেকে মানে বার করেন নিজের এই সময় মুহূর্তে? না, সময়টা সময় কিন্তু অফুরন্ত, 24 ঘন্টা কম সময় না। একদম ঠিক। 24 ঘন্টা প্রচুর সময়। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি নিজে দেখছি,
আমার নিজের দেখা যেটা, যে আমি একটা সময় আমি 68 থেকে দৈনিক সংবাদ, ভূপেন বলল তুমি সাংবাদিক, আমি সাংবাদিক হলাম। 70 থেকে আমি আকাশবাণীর সঙ্গে 2004 পর্যন্ত নিউজে, দুটো কাজ। স্কুলে আমার শিক্ষকতা আছে 5.5 ঘন্টার। আমি নিজে বাজার হাট করতে ভালোবাসি এবং প্রতিদিন আমি এখনও অ্যাট দি এজ অফ 83 আমি এখনও রোজ বাজারে যাই। আমার খাওয়াটা আমি পছন্দ করি। তারপর আমি একটা সময় প্রায় 12-13 বছর আমি উদয়পুরে রামকৃষ্ণ মিশন আশ্রম আছে, রামকৃষ্ণ, এটা মিশনের অ্যাফিলিয়েটেড ছিল একসময়, ওখানে আমি 12 বছর প্রেসিডেন্ট ছিলাম। আমি উদয়পুর প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট। আমি এতগুলো কাজ আমি করেছি এবং একটা সময় একটা পার্ট মানে একটা এই এনজিওর মতো ছিল, ওই কনজিউমার প্রোটেকশন, ওইখানে আমি সাউথ ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট ছিলাম। এতগুলো কাজ আমি করেছি। আচ্ছা, এই কাজগুলো তো আমি করতাম। প্রতিটা সংবাদপত্র মানে কি, ইউ ডেইলি অ্যান্ড এভরি টাইম অ্যাটেন্ডেন্স। আকাশবাণী মানে কি, টু প্রকিউর দি গভর্নমেন্ট ভিউজ অ্যান্ড নিউজ, এগুলো সংগ্রহ করা। আর প্রাতিষ্ঠানিক যে কাজগুলো, এটা ডেইলি না থাকলেও থাকে। হ্যাঁ, এই ধরুন এই কাজগুলো কিন্তু আমি করছি একই দিনে। এবং ভূপেন মারা যাওয়ার পরে 8 বছর আমি 2টা এডিটোরিয়াল লেখা হয়েছে তখন। একটা মৃণাল কর লিখতেন, উনি রাজ্যের স্টেট সাবজেক্টগুলো নিয়ে, আর আমি ন্যাশনাল সাবজেক্ট নিয়ে আমি দ্বিতীয় এডিটোরিয়ালটা লিখতাম। তো ওই আমার আকাশবাণী করা, দৈনিক সংবাদ করা, তারপরে জোরের খবর করা, স্কুল করা, তারপরে এডিটোরিয়াল লেখা, 9টার মধ্যে আগরতলা পাঠানো ফ্যাক্সে। তো কাজটা করতে পেরেছি। এখনো বর্তমানে করছেন সেগুলো? এখন তো অত কাজ, সাংবাদিকতাটা এখন আর নাই আমার। এখন আমার 83 বছর বয়স, কে আমার কি করবো, তবুও এখনো লেখালেখি করেন? আমি লেখালেখিটা করি। তো স্যার ধন্যবাদ স্যার, আপনাকে আবারও জানাই। তো স্যার এরপরে জানতে চাইবো যে এই যে ভবিষ্যতে সময়টা নিজে তৈরি করে নিতে হয়। তোমার যদি আগ্রহ থাকে, ইন্টারেস্টেড হলে তুমি অনেক সময় পাবে। হ্যাঁ স্যার, ঠিক। তোমার যে কাজে ইন্টারেস্ট থাকে, সেই কাজে অনেক সময় পেবে তুমি। যে কাজটা ভালো লাগে না তার জন্য তুমি ঠিক। তো এরপরে জানতে চাইবো স্যার, যারা ভবিষ্যতে লেখালেখি করতে চায় বা সাংবাদিকতা করতে চায়, তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? যারা করতে চায়, প্রশ্নটা একটা লেখা আমরা মানে গ্রাম বাংলা একটা কথা আছে, কিলাইয়া কাঁঠাল পাকানো, এটা ভেতর থেকে আসে। ওই বিবেকানন্দের কথা, যে টু আনফোল্ড হোয়াট উই হ্যাভ, একটা মানুষের মনের ভেতরে যা আছে সেটাকে আনফোল্ড করা। এটা শিক্ষার ডেফিনেশন দিতে গিয়ে উনি বলেছেন, এটা সর্বক্ষেত্রেই ঠিক। ভূপেন যদি না থাকতো আমি খবরের কাগজে আসতাম না, আমি শিক্ষকতাই করতাম। তা আপনার ভিতরে ছিল সেই ভালোবাসাটা, ছিল এটার প্রতি, ওই জন্য সেটা ছিল, হ্যাঁ, দ্যাট ওয়াজ আনফোল্ডেড। এটাই আনফোল্ড করতে পেরেছেন। সিচুয়েশন তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে। এখন তো আমার না লিখলেই ভালো লাগে না। আমার অনেক লোকজন আছে জানাশোনার সমাজে, দীর্ঘদিন তো আমি অনেক মানে আনইউজুয়াল লং লাইফ আমার ছাত্র আছে প্রচুর, যারা রিটায়ারমেন্টে গেছে, তারা কালী ভদ্র দেখা হলে বলে, স্যার আপনার লেখাটা পড়ছিলাম এরকম। তাই বলি, আমি লিখি কেন জানো? এই এখনও লিখতেছেন স্যার? আমি বলি, লিখি কেন জানো? আমি যে স্টিল আই এম অ্যালাইভ, এই বাঁচার বিজ্ঞাপনটা দেওয়ার জন্য লিখি, কারণ আমি তো জনে জনে যেতে পারি না। হ্যাঁ, তোমাদের কথা মনে হয়, অনেকের কথাই মনে হয় অনেক বিস্তৃত হয়ে গেছে, কিন্তু যাদের কথা মনে হয় পৌঁছানো সম্ভব না। কিন্তু লেখা হলো একটা মাধ্যম যে আমি আছি, জাস্ট টু অ্যাডভার্টাইজ দিস পয়েন্ট অফ ভিউ দ্যাট আই এম অ্যালাইভ।
স্যার ধন্যবাদ স্যার আপনাকে, সত্যি আপনার এই মূল্যবান কথা আমরা জানতে পারছি এবং আমাদের দর্শকরাও জানতে পারছে আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য। তো স্যার এরপরে জেনে নেব যে আপনি কি ধরনের লেখা মূলত এই সময় লিখে থাকেন, একটু যদি জানতে পারি আমরা। লেখাতে এমনিতে তো আমি অ্যাকচুয়ালি আমার বই আছে প্রায় 15-16টা। তো বইগুলো বিভিন্ন সাবজেক্টের উপর, রাজনীতির উপর আছে, সাহিত্যের উপর আছে, সমাজের উপর আছে, এরকম। আর এখন পত্রিকায় যে লেখাটা, এটা কন্টেম্পোরারি সোসাইটি অ্যান্ড পলিটিক্স, এটার উপর। ধন্যবাদ স্যার। তো স্যারকে আবারও ধন্যবাদ জানাবো যে আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে ওনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এবং আগামী দিনেও চাইবো স্যার যেন আবার আমরা পাই স্যারকে। তো আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে। তো আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তা ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেল ও আমাদের ত্রিপুরা নলেজ সিটির পেজে। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।